পর্দায় আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটি আমাদের আজকের রোগী অর্থাৎ আব্দুল মান্নান সাহেবের প্রস্রাবের থলির ভিতরের কন্ডিশন। এখানে যে হলুদ যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওনার টিউমার। এটি অত্যন্ত বড় সাইজের একটি টিউমার, এটি প্রায় 7 সেন্টিমিটারের উপরে হবে। এই টিউমারটা রিসেকশন করে আজকে আপনাদেরকে দেখানো হবে এবং আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রস্রাবের থলির টিউমার কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এর সমাধানের জন্য সাধারণত আমরা কী করে থাকি সে বিষয়ে আপনারা একটা ধারণা করতে পারবেন। চাচা, অপারেশনের আগে আপনার কি কষ্ট ছিল বলেন? অপারেশনের আগে প্রস্রাব করতে খুব কষ্ট হয়েছিল এবং প্রস্রাব হতে রক্ত আসতো এবং এই অপারেশন করার পরে এখন আমি খুব সুস্থ আছি। এখন প্রস্রাব ক্লিয়ার হয়, সাদা হয়? হ্যাঁ, প্রস্রাব ক্লিয়ার হয়, সাদা হয়। এখন তো ওরকম প্রস্রাব আটকাই যায় এরকম কোনো কিছু হয় না? কোনো পেট প্রস্রাব আটকে যায় না। তাহলে 2-3 দিনের ভিতরেই সুস্থ হয়ে গেছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জন্য দোয়া করেন আর ডাক্তার শামসুল আরিফিনের জন্য দোয়া করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শামসুল আরিফিন। আমি একজন নিউরোলজিস্ট, বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হসপিটাল বরিশালে কর্মরত আছি। তো ঈদের আগে সাধারণত আমাদের ওয়ার্ডের ম্যাক্সিমাম রোগীকে আমরা ছুটি দিয়ে দিই, বাট কিছু রোগী যাদের কন্ডিশন অত্যন্ত সিরিয়াস থাকে তাদেরকে আমরা ছুটি দিতে পারি না, তাদের ঈদ আসলে হসপিটালেই কাটে। তো এবার ঈদে এরকম 4 জন রোগী আমাদের হসপিটালেই ঈদ কাটালো শেষ পর্যন্ত। সেই 4 জন রোগীর 4 জনই ক্যান্সারের রোগী ছিল এবং তাদের 3 জন ছিল প্রস্রাবের থলির টিউমার অর্থাৎ প্রস্রাবের থলির ক্যান্সার এবং একজন ছিল প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার এবং তাদের একজনকে আমাদের ঈদের আগেই অপারেশন করতে হয় ইমার্জেন্সি। সেই একজনের গল্প নিয়েই মেনলি আজকে আসলে আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো ভিডিওর শুরুতেই আসলে আমি বলে রাখি যে প্রস্রাবের থলির টিউমার সম্পর্কে অনেকেরই ধারণা অনেক কম, তাদেরকে একটা ধারণা দেওয়ার জন্যই মেনলি আজকে আমাদের এই ভিডিওটা তৈরি করা। তো যে চাচার গল্পটা আমি করব আজকে, ওনার নাম আব্দুল মান্নান। উনি বরিশালের বাকেরগঞ্জ থানার অধিবাসী। তো ওনাকে যখন আমি জিজ্ঞাসা করি যে আপনি কী সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন, অর্থাৎ ভর্তি যখন উনি হন যখন জিজ্ঞাসা করি তখন যেটা জানতে পারি যে সেটা হচ্ছে বিগত 1 বছর ধরেই ওনার প্রস্রাবের থলি থেকে মানে প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যেত। তো প্রস্রাবের রাস্তা দিয়ে যখন রক্ত যেত এটার সম্বন্ধে আমি খুব স্পেসিফিক যখন কিছু কোশ্চেন করি তাকে, তখন যেটা জানতে পারি যে গত 1 বছর ধরেই যে তার এই প্রস্রাবের থলি দিয়ে যে রক্ত যেত সেটার ধরনটা কীরকম ছিল উনি সে সম্বন্ধে বলেন যে সেটা হচ্ছে কালো কালো থোকা থোকা রক্ত যেত এবং এই রক্তটা হচ্ছে 2 থেকে 3 দিন ধরে যেত, তারপরে আবার থেমে যেত, তারপরে আবার শুরু হতো 2 থেকে 3 মাস পরে, আবার 2 থেকে 3 দিন থাকতো, তারপরে আবার থেমে যেত, এভাবে চলছিল। তো তাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে এইভাবে যখন চলছিল এতদিন ধরে, আপনি এতদিন ধরে ভর্তি না হয়ে 1 বছর পরে কেন আসলেন, তখন উনি বললেন যে ওনার এই রক্তটা একা একা যেহেতু থেমে যেত উনি হয়তো ভেবেছিলেন যে ভালো হয়ে গেছে। তো লাস্ট যেবার অর্থাৎ শেষবার যেবার এরকম আক্রান্ত হলো তখন এই কালো রক্তর থোকা এসে ওনার প্রস্রাবের যে পথ বন্ধ করে দিল একদম, উনি প্রস্রাবই করতে পারছিলেন না। তখন উনি মেনলি আমাদের শরণাপন্ন হন এবং হাসপাতালে ভর্তি হন। তো তার ডায়াগনোসিস করার জন্য অর্থাৎ তার রোগ ধরন নির্ণয় করার জন্য আমরা প্রথমেই তার প্রস্রাবের থলির একটা আলট্রাসোনোগ্রাফ করি। এই আলট্রাসোনোগ্রাফি করে আমরা যেটা জানতে পারি যে তার প্রস্রাবের থলিতে একটা টিউমার ধরা পড়েছে এবং টিউমারের সাইজটা বেশ বড় ছিল, প্রায় 7 সেন্টিমিটারের মতো ছিল। তো সাধারণত 3 সেন্টিমিটারের বড় হয়ে গেলেই আমরা এটাকে বড় টিউমার ধরি, সেখানে 7 সেন্টিমিটার তো অনেক বড় ছিল। তো এরপরে এই 7 সেন্টিমিটার যেহেতু হয়েই গেছে আমাদের ধারণা ছিল যে ওনার প্রস্রাবের থলির টিউমারটা হয়তো অন্য কোথাও ছড়িয়ে গেছে। তো এটার জন্য আমরা একটা সিটি স্ক্যান করি। তো ওনার জন্য লাকিলি ওনার এই যে প্রস্রাবের থলির যে টিউমারটা এটা খুব বেশি পরিমাণে ছড়ায়নি, অর্থাৎ মাংসপেশি পর্যন্ত যায়নি তখন পর্যন্ত। তো এখানে একটু বলে রাখি যে প্রস্রাবের থলির যে টিউমার সেটাকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে মাংসপেশিতে ছড়িয়ে গিয়েছে এবং আরেকটা হচ্ছে মাংসপেশি পর্যন্ত যায়নি এখনও, অর্থাৎ মাংসপেশির উপরের যে লেয়ার থাকে, এপিথেলিয়াল যে লেয়ার একটা থাকে, সেই লেয়ার পর্যন্তই ওটা আছে। তো এই মাংসপেশি পর্যন্ত যদি চলে যায় সেটা অত্যন্ত সিরিয়াস একটা কন্ডিশন, তখন দেখা যায় যে প্রস্রাবের থলিটাই কেটে ফেলে দিতে হয়, এটা একটা সমস্যা তৈরি করে। বাট ওই পর্যন্ত যদি না যেয়ে থাকে তখন মোটামুটি অপারেশন করলে ওনার ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এখানে একটা পজিটিভ ব্যাপার হচ্ছে কি যে যেসব রোগী হাসপাতালে সাধারণত ভর্তি হয়, অর্থাৎ স্ট্যাটিক্স থেকে যেটা জানা যায় বা গবেষণায় যেটা জানা যায় সেটা হচ্ছে যে যেসব রোগী হাসপাতালে এসে ভর্তি হয় তাদের মধ্যে 75% রোগীরই মাংসপেশি পর্যন্ত টিউমারটা ছড়ায় না, তার আগ পর্যন্তই থাকে। 25% রোগী অর্থাৎ 25% রোগী মাংসপেশিতে ছড়িয়ে যায়, সে অবস্থাতে হাসপাতালে আসে। তো আমাদের এই যে আব্দুল মান্নান যে চাচা, ওনার হচ্ছে উনি 75% মধ্যেই ছিলেন, কিন্তু ওনার টিউমারের সাইজটা অত্যন্ত বড় ছিল। তো তখন আমরা প্ল্যান করি যে ওনার অপারেশন করব। তো ওনার যে অপারেশন করি সেটার স্পেসিফিক মেডিকেল টার্ম হচ্ছে
ট্রান্সরেক্টাল রিসেকশন অফ ব্লাডার টিউমার, অর্থাৎ এই অপারেশনটা হচ্ছে প্রস্রাবের ওনার যে পুরুষাঙ্গ সেই পুরুষাঙ্গের মধ্যে দিয়ে একটা ক্যামেরা ঢোকানো হয়, যেটার সাথে একটা কাটিং টুল থাকে। আমি কিছুটা ধারণা দেবো আমার ভিডিওর শেষের দিকে আপনাদেরকে। একটা কাটিং টুল থাকে এবং ওইটা দিয়ে আমরা ক্যামেরা দিয়ে এবং ওইটা নিয়ে আমরা প্রবেশ করি ওনার প্রস্রাবের থলির ভিতরে। তো ওই প্রস্রাবের থলির ভিতরে যখন ওইটা কাটিং টুলটা যখন নেওয়া হয়, ওই কাটিং টুল দিয়ে আমরা ক্যামেরার মাধ্যমে আমরা আমাদের টিভি মনিটরে দেখি এবং এটাকে এন্ডোস্কোপিক সার্জারি বলা হয়। এই দেখে তখন আমরা ওইভাবে আমরা ওনার প্রস্রাবের থলির যে টিউমারটা সেটা আমরা কাটি এবং ওখান থেকে কিছু মাংসপিণ্ড নিয়ে আমরা পাঠাই, দেখি যে আসলে প্রস্রাবের থলির ভিতরে যে টিউমারটা সেটা প্রস্রাবের মাংসপেশিতে চলে গিয়েছে কিনা। কারণ সিটি স্ক্যান যতই বলুক শেষ পর্যন্ত অনেক সময় যেটা দেখা যায় যে মাংসপেশিতে চলে গেছে, এরকম অনেক সময় হয়। সুতরাং আমরা ওনাকে ওইখান থেকে একটা বায়োপসি নিই, প্লাস ওনার টিউমারটাও যতখানি পারি আমরা কেটে নিয়ে আসি। তো এই চাচার জন্য সৌভাগ্যের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট সেটিংয়ে ওনার অলমোস্ট 90% টিউমারটাই কেটে ফেলি এবং বায়োপসিতে পাঠাই। আমরা এখন বায়োপসির জন্য ওয়েট করছি, দেখা যাক শেষ পর্যন্ত কী আসে বায়োপসিতে। তো বায়োপসি যদি আসে যে না ওনার প্রস্রাবের মাংসপেশিতে যায়নি, তখন ওনার টিউমারটা আমরা পরবর্তী একটা সেটিং অর্থাৎ 3 মাস পরে একটা সেটিংয়ে বাকি অংশ কেটে ফেলে দিব এবং টিউমারের বায়োপসি অনুযায়ী যদি এটা হাই গ্রেড বা লো গ্রেড হয় সেই অনুযায়ী ওনার ইন্ট্রাফিজিক্যাল কেমোথেরাপি বা প্রস্রাবের থলির ভিতরে একটা কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা আছে, সেটা দিলেই আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু মাংসপেশি পর্যন্ত চলে গিয়ে যদি থাকে সেক্ষেত্রে তার আসলে অন্য থেরাপিতে চলে যেতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওতে আসলে আমি একটা প্রস্রাবের থলির টিউমার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। মেইনলি যে সিমটম নিয়ে আমাদের চাচা এসেছিলেন এই সিমটমগুলো নিয়েই রোগীরা সাধারণত আসে, অর্থাৎ একটা পেইনলেস হেমাচুরিয়া থাকে, অর্থাৎ কোনো ধরনের ব্যথা বেদনা থাকে না, বাট প্রস্রাবের থলি দিয়ে রক্ত যেতে থাকে। এটাই হচ্ছে মেইন সিমটম থাকে এবং এই সিমটমটা চাচা যেভাবে বর্ণনা করেছেন অনেকটা এরকমই থাকে, 2 থেকে 3 দিন থাকে, তারপর বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়, এরকম। তো এর সাথে কোনো ব্যথা বেদনা বা অন্য কোনো সিমটম ইউজুয়ালি সাধারণত থাকে না। এবং কোন ধরনের রোগী এই রোগে সাধারণত আক্রান্ত হয়, দেখা যায় যে যাদের বয়স একটু বেশি থাকে, অর্থাৎ যাদের বয়স 60-র উপরে চলে যায় তাদেরই দেখা যায় সম্ভাবনা অনেক বেশি থাকে, এবং যারা সিগারেট খায় তাদের সম্ভাবনা অনেক বেশি থাকে। গবেষণায় দেখা গেছে যে 40% রোগী যারা এই টিউমারে আক্রান্ত হয় তাদের 40% রোগী যারা স্মোকার অর্থাৎ যারা সিগারেট খায় তাদের হিস্ট্রি থাকে, অর্থাৎ সিগারেট খাওয়া রোগীদের 40%-এরই সম্ভাবনা থাকে এই ধরনের রোগে আক্রান্ত হওয়ার। সুতরাং যারা স্মোকিং করেন তাদের এখান থেকে সাবধান হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর এই টিউমারটা যখন এই ধরনের রোগীরা আমাদের কাছে যখন আসে, আমরা তখন তাদেরকে আমি বলেছি যে যেভাবে ডায়াগনোসিস করি সাধারণত আলট্রাসোনোগ্রাফি অথবা সিটি স্ক্যান করে ডায়াগনোসিস করি এবং ডায়াগনোসিস করে 2 ভাগে ভাগ করে আমরা ট্রিটমেন্টের দিকে চলে যাই। আমার এই ভিডিও শেষের দিকে আমি এই চাচার যে আজকে আমরা অপারেশন করেছি সেটার একটা ভিডিওর ছোটো একটা ক্লিপ আমি দেখিয়ে দিয়ে দেবো এবং কীভাবে আমরা অপারেশন করি সে সম্পর্কে একটা ধারণা দিব। আর আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আর একটু ডিটেলস ওনার সম্পর্কে বলতে। ধন্যবাদ সবাইকে। এটা একটা অ্যানিমেটেড ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটারে পেশেন্টকে এভাবে শোয়ানো হয় এবং ভিডিওতে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্রস্রাবের থলি এবং মেইনলি আমাদের রোগীটার এই জায়গাটাতে হচ্ছে মেইনলি টিউমারটা ছিল এই এলাকাটাতে, এবং এটা হচ্ছে কাটিং টুল অর্থাৎ রিসেপ্টোস্কোপ যেটা দিয়ে কাটা হয় এবং এটা 3টা পার্ট থাকে। এটা হচ্ছে কাটিং মেশিন, এটা দিয়ে কাটা হয় এবং এখান দিয়ে লাইট বের হয় এবং এখান দিয়ে একটি ক্যামেরা বের হয়। তো তারপরে এই যে তার পুরুষাঙ্গের মুখ ওখান দিয়ে ক্যামেরাটি প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পরে এক ধরনের ডাই ইউজ করা হয়। এই ডাই ইউজ করলে মেনলি এটা ভিজিবল হয়, অর্থাৎ টিউমারটা খুব ইজিলি আইডেন্টিফাই করা যায়। এই অ্যানিমেটেড ভিডিওতে মেনলি টিউমারটাকে এখানে দেখানো হয়েছে। এরপরে এই রিসেপ্টোস্কোপ দিয়ে যখন লাইট মারা হয় তখন মেনলি টিউমারটা ভিজিবল হয়। ভিজিবল হওয়ার পরে তারপরে কাটিং মেশিন দিয়ে মেনলি এটা কাটা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কাটা হয়। মেনলি এই কাটিং মেশিন দিয়েই টিউমারটা কাটা হয় এবং কাটার পরে এই টিউমারটাকে যে টিউমার যে বেস থেকে এটাকে সিলিং করা হয়, অর্থাৎ যাতে আর রক্ত না বের হয় এই ব্যবস্থা করা হয়। এরপরে রিসেপ্টোস্কোপ বের করে নেওয়া হয় এবং এখানে একটি ক্যাথেটার বা প্রস্রাবের রাস্তায় একটি নল ঢোকানো হয় এবং এই নলটি 2 থেকে 3 দিন পর্যন্ত এখানেই থাকে। যখন আমরা বোধ করি যে এটা আর দরকার নেই, অর্থাৎ পেশেন্ট যখন নিরাপদ বোধ করি তখন মেনলি এই প্রস্রাবের রাস্তার নলটি খুলে ফেলানো হয়। এটি আমাদের অপারেশন থিয়েটার এবং আমাদের আজকের পেশেন্ট আব্দুল মান্নান সাহেব এখানেই শুয়ে আছেন। পর্দায় আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন মূলত এভাবেই প্রস্রাবের থলির টিউমার অর্থাৎ ইউরিনারি ব্লাডার টিউমারটা কাটা হয়। রিসেপ্টোস্কোপ অর্থাৎ কাটিং টুল দিয়ে কাটা হচ্ছে। বিষয়টা অনেকটা নারকেল কোরানোর মতো।
এভাবেই মূলত রিসেক্টোস্কোপ দিয়ে এটা কাটা হয় এবং সাথে সাথে যদি কোনো ব্লিডিং হয় সেটাও সিলিং করা হয়, অর্থাৎ সেটাও থামানো হয় এই মেশিন দিয়েই। পর্দায় যে লাল এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানেই ওনার প্রস্রাবের থলির যে টিউমারটা ছিল এবং টিউমার রিসেকশন করার পরে অর্থাৎ টিউমার কাটার পরে যে কন্ডিশন সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এই জায়গাগুলোতে মূলত ব্লিডিং ছিল, যেগুলো পরবর্তী সময় থামানো হয়েছিল। এবং দেখুন আমরা অলমোস্ট 90%-এর মতো টিউমারই আমরা কেটে ফেলেছি। তো ওনার যদি পরবর্তী রিপোর্ট ভালো থাকে, অর্থাৎ বায়োপসি রিপোর্টটা যদি ভালো আসে, তাহলে পরবর্তী সেটিংয়ে আমরা বাকি অংশটাও শেষ করে ফেলব। সবাইকে ধন্যবাদ।